সন্তানকে জন্ম দিয়েই ঘর ছেড়ে চলে গিয়েছিল স্ত্রী। ৫ বছর পর স্বামী তাকে সবজি বিক্রি করতে দেখল, আর এরপর যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি। বন্ধুরা, জীবন কখনো কখনো এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে মানুষ বুঝতে পারে না যে সে কি হারালো আর কি পেল। আর এই গল্পটি হলো প্রদীপ এবং জ্যোতির, দুজন এমন মানুষ যাদের পথ মিশেছিল আবার ভেঙেও গিয়েছিল। প্রদীপ উত্তরপ্রদেশের ছোট শহর তিলহনপুরের বাসিন্দা, একজন সাধারণ কিন্তু সরল মনের মানুষ। প্রদীপ পড়াশোনায় ভালো ছিল এবং তার স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি। বাবা প্রায়ই বলতেন, বেটা তুই মন দিয়ে পড়, বাকি দুনিয়াটা আমি সামলে নেব। দীর্ঘ সংগ্রামের পর প্রদীপ জনপদ পঞ্চায়েত অফিসে কেরানির চাকরি পেল। বাড়িতে যেন আনন্দের বন্যা বইল। মা তার মাথায় হাত রেখে বললেন, এবার তুই ঘর বাঁধার যোগ্য হয়েছিস বেটা, তোর ঘরও বাঁধব। বিয়ের জন্য পাত্রী খোঁজা হলো এবং পাশের গ্রাম ভাগীরথপুরে একটি মেয়েকে খুব পছন্দ হলো, জ্যোতি। সে ফর্সা, সুশ্রী, শান্ত স্বভাবের এবং খুব বিনয়ী। প্রথম সাক্ষাতেই উভয় পরিবারের এই সম্পর্ক খুব পছন্দ হলো এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। বধূ হয়ে জ্যোতি যখন প্রদীপের ঘরে এলো, তখন যেন বাড়িতে আলো ছড়িয়ে পড়ল। সে দ্রুতই সবার প্রিয় হয়ে উঠল। প্রদীপও জ্যোতিকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিল। সে প্রতিদিন অফিস থেকে ফিরে সবার আগে জ্যোতির কাছে বসত এবং জিজ্ঞেস করত, জ্যোতি, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আর জ্যোতি শুধু আলতো করে হাসত। কয়েক মাস পর জ্যোতি গর্ভবতী হল। পুরো পরিবার আনন্দে মেতে উঠল। শাশুড়ি শ্বশুর সবাই তাকে রাজকুমারীর মতো রাখতেন। ৯ মাস কেটে গেল এবং একদিন সকালে হঠাৎ জ্যোতির প্রসব বেদনা শুরু হলো। সবাই ঘাবড়ে গিয়ে তাকে দ্রুত সূর্য মহিলা হাসপাতালে নিয়ে গেল। কয়েক ঘন্টা কষ্টের পর জ্যোতি একটি সুন্দর ছেলের জন্ম দিল। বাড়িতে আনন্দের ঢেউ উঠল। ৩ দিন পর্যন্ত জ্যোতি হাসপাতালে ছিল। এরপর ছুটির দিন এলো। প্রদীপের মা যখন ডাক্তারদের সাথে কথা বলে যখন ওয়ার্ডে পৌঁছলেন, তখন দেখলেন জ্যোতি বিছানায় নেই। প্রথমে তার মনে হলো ওয়াশরুমে গেছে, কিন্তু ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট জ্যোতি ফিরল না। মা নার্সদের জিজ্ঞেস করলেন, স্টাফদের জিজ্ঞেস করলেন, সব জায়গায় দেখলেন, কিন্তু জ্যোতি যেন বাতাসে মিলিয়ে গেছে। মা কাঁপতে কাঁপতে প্রদীপকে ফোন করলেন, বেটা, বহুকে কোথাও খুঁজে পাচ্ছি না, বাচ্চাটা তো এখানেই আছে। প্রদীপ ঘাবড়ে গিয়ে হাসপাতালে পৌঁছালো। হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ বের করল। ভিডিওতে দেখা গেল জ্যোতি একা দ্রুত পায়ে হাসপাতালের পিছন দিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। না কোনো ব্যাগ, না বাচ্চা, শুধু সোজা ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। প্রদীপের পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে গেল। সে কাঁদতেও পারল না, শুধু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কেন গেল, কোথায় গেল, কার সাথে গেল, কিছুই বুঝতে পারল না। সে জ্যোতির বাপের বাড়িতে ফোন করল, সেখানেও তারা অবাক, কেউ কিছু জানে না। পুলিশের রিপোর্ট করা হলো, অনেক দিন খোঁজা হলো, কিন্তু জ্যোতির কোনো খোঁজ পাওয়া গেল না। সময় কাটতে লাগলো, দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে, আর মাসগুলো বছরে পরিণত হলো। এভাবেই ৫ বছর কেটে গেল। এই ৫ বছরে প্রদীপ তার ছেলের নাম রাখল অদ্বিক। মা আর প্রদীপ দুজন মিলেই তাকে বড় করতে লাগলো। যখন অদ্বিক জিজ্ঞেস করত, বাবা, আমার মা কোথায়, প্রদীপ আদর করে তার চুলে হাত বুলিয়ে বলতো, বেটা, সে বাইরে কাজে গেছে, আসবে। কিন্তু প্রতি রাতে সে একটা বসে ভাবত, আমার জ্যোতি এমন কেন করল। সেই পুরনো মুখের খোঁজ। একদিন তার বন্ধু রানো বিজয়ের পদোন্নতি হল। সে জোর করে প্রদীপকে কানপুর শহরে ডেকে নিয়ে গেল। প্রথম দিন তারা সবাই একটি বড় রেস্তোরাঁয় খেতে গেল। হাসি ঠাট্টা চলতে লাগলো। খাওয়া দাওয়া শেষে যখন সবাই বাইরে বের হল, প্রদীপের চোখ গেল রাস্তার ওপারে একটি সবজির ঠেলাগাড়ির দিকে। একজন মহিলা, ময়লা শাড়ি, ক্লান্ত মুখ, কিন্তু চিবুকের ডান দিকে সেই একই তিল, সেই তিল যা সে ভুলতে পারবে না। প্রদীপের নিঃশ্বাস আটকে গেল। সে আবার মনোযোগ দিয়ে দেখল, সেই মহিলা সবজি মাপছে, টাকা রাখছে, আর তার মুখটি ধীরে ধীরে উপরে উঠল। সেই মুখটি ছিল জ্যোতির। প্রদীপ সেখানেই দাঁড়িয়ে পড়ল। বন্ধুরা জিজ্ঞেস করতে লাগল, কিন্তু সে চুপ রইল। তার হৃদয় ধরফর করছিল, আবার যেন থেমেও যাচ্ছিল। পরের দিন সে একা সেই মোড়ে পৌঁছাল। ৫ বছর পর দুজন দুজনের সামনে দাঁড়ানো, কিছু না বলেও, কিছু না বুঝেও, শুধু একটি নীরবতা ছিল যা দুজনের বুকের মাঝে জ্বলছিল। জ্যোতি ছিল ক্লান্ত, বিধ্বস্ত, এলোমেলো পোশাকে, চোখে ভয় আর মুখে এক অদ্ভুত অপরাধবোধ নিয়ে দাঁড়িয়ে। প্রদীপ কয়েক কদম দূরে ছিল, ঠোঁট শুকিয়ে কাঠ, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। জ্যোতি ধীরে ধীরে এগিয়ে এলো, যেন প্রতিটি পদক্ষেপ তার জন্য বোঝা। সে প্রদীপের একেবারে সামনে এসে থামল। দুজনের চোখ মিলল, এবং সেই এক মুহূর্তে ৫ বছরের সব যন্ত্রণা নেমে এলো। জ্যোতি কাঁপা গলায় বলল, প্রদীপ, তুমি তুমি এখানে কি করছো? প্রদীপের চোখ ভিজে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। এই প্রশ্ন তো আমার করা উচিত জ্যোতি, তুমি এখানে এই অবস্থায়? আর হঠাৎ জ্যোতি সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার গাল বেয়ে অশ্রুর ধারা নামতে শুরু করল। প্রদীপ সাহস করে আসতে জিজ্ঞেস করল, কেন গিয়েছিলে সেদিন হাসপাতাল থেকে? কেন চলে গেলে আমাকে, আমাদের ছেলে অদ্বৈককে ছেড়ে? আমি কি এত বড় কোনো ভুল করেছিলাম? জ্যোতি তার কথা শুনে আরো জোরে কেঁদে উঠল, এবং সেখানেই বেঞ্চে বসে পড়ল, দুহাতে মুখ ঢেকে। প্রদীপও সেই বেঞ্চে তার পাশে বসল। যদিও তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু কণ্ঠে শুধু ব্যথা, রাগ নয়, জ্যোতির স্বীকারোক্তি। কিছুক্ষণ পর জ্যোতি ধীরে ধীরে চোখ মুছে বলল, প্রদীপ, আমি তোমার যোগ্য ছিলাম না, আমি ওই বাড়ির যোগ্য ছিলাম না,
আমি মা ডাকারও যোগ্য ছিলাম না। প্রদীপ মাঝপথে থামিয়ে বলল, জ্যোতি, এইসব কি বলছ? যাই হোক, আমি শুধু সত্যিটা জানতে চাই। জ্যোতি কাঁপতে কাঁপতে শ্বাস নিয়ে বলল, সত্যিটা তোমাকে পুরোপুরি ভেঙে দেবে প্রদীপ। আমি খুব বড় ভুল করে সেই বাড়িতে এসেছিলাম। আর সেদিন হাসপাতালের দেওয়ালের মধ্যে আমার মনে হলো, যদি আমি সেখানেই থেকে যাই তবে তোমার জীবনও বরবাদ করে দেব। প্রদীপ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এমন কি ভুল জ্যোতি? তুমি চাইলে আমি সব শুনতে পারি, কিন্তু এমন করে 5 বছর কিছু না বলে চলে গেলে কি করে? জ্যোতি চোখ বন্ধ করল, যেন সমস্ত সাহস জড়ো করছে। তারপর ফিসফিস করে বলল, তোমার মনে আছে প্রদীপ, আমাদের বিয়ের কয়েক মাস আগে আমি পড়াশোনা করতাম? সেই দিনগুলোতে আমাদের গ্রামে একটি ছেলে ছিল, বিক্রম। সে গ্রামের দোকানে কাজ করত। প্রথমে শুধু পরিচয় ছিল, কিন্তু ধীরে ধীরে কথা বাড়তে লাগল। সে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতে শুরু করল। আর আমি বোকা ছিলাম, তার কথায় বিশ্বাস করেছিলাম। প্রদীপ চুপচাপ শুনতে লাগল। তার পায়ের নিচের মাটি যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। জ্যোতি আরও বলল, বাড়ির লোকজন আমাদের ভালোবাসার কথা জানতে পেরে স্পষ্ট জানিয়ে দিলেন যে বিক্রম ভরসা করার মতো নয়। তারা দ্রুত আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে দিলেন, মানে তোমার সাথে। আমি পরিবারের কথা মেনে নিলাম, কিন্তু মন পুরোপুরি তাকে ভুলতে পারেনি। প্রদীপ ধীরে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি বিয়ে করতে চাওনি? জ্যোতি মাথা নিচু করল। সত্যি বলতে শুরুতে চাইনি, কিন্তু তোমার স্বভাব, তোমার বাড়ি সব এত ভালো ছিল যে বিয়ের পর আমি সত্যিই বিক্রমকে ভুলতে চেয়েছিলাম। প্রদীপ, তুমি আমাকে এত সম্মান দিয়েছিলে, এত ভালোবাসা দিয়েছিলে যে আমি নিজেকেই ধিক্কার দিতাম যে কেন আমি কখনো অন্য কাউকে মনে স্থান দিয়েছিলাম। প্রদীপের চোখ ভরে এলো। জ্যোতি বলতে থাকল, কিন্তু বিক্রম আমাদের বিয়ের খবর পেয়ে গিয়েছিল। সে ক্ষিপ্ত হয়েছিল। কয়েকদিন ধরে সে আমাদের বাড়ির আশেপাশে ঘুরত, আমাকে চিঠি ছুঁড়ে দিয়ে হুমকি দিত। তারপর একদিন হাসপাতালে যখন সন্তানের জন্ম দিলাম, সেই দিন সে হঠাৎ আমার সামনে এলো এবং বলল, যাই হোক, তোমার আর আমার সম্পর্ক পূর্ণ হয়নি। যদি তুমি না আসো তবে আমি সবার সামনে গোলমাল করব। আমি ভয় পেয়ে গেলাম প্রদীপ। আমার মনে হলো আমার জন্য তোমার ইজ্জত ধুলোয় মিশে যাবে। প্রদীপের মুঠি শক্ত হয়ে এলো, কিন্তু সে চুপ রইল। জ্যোতি এগিয়ে বলল, তার ভয়, তার হুমকি এবং আমার নিজের মূর্খতা সব মিলে আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। আর সেই ভয়, সেই দুর্বলতার বশে আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। তার কণ্ঠস্বর ভেঙে গেল, চোখ থেকে অনবরতে জল পড়তে লাগলো। প্রদীপ ধীরে জিজ্ঞেস করল, তুমি কি তার সাথেই গিয়েছিলে? জ্যোতি মাথা নাড়ল, হ্যাঁ, তবে শুধু শুরুতে। 6 মাস পর তার আসল চেহারা বেরিয়ে এলো, মাতাল, ঝগড়ুটে, হিংস্র। সেই লোকটি মোটেও এমন ছিল না যেমনটা সে দেখাতো। যখন আমি বোঝা হয়ে গেলাম সে আমাকে এই শহরে ছেড়ে পালিয়ে গেল, তখনই প্রথমবার আমার মনে হলো যে আমি কি হারিয়েছি। প্রদীপের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু জ্যোতি থামার পাত্রী ছিল না। হয়তো 5 বছরের বোঝা আজ বেরিয়ে আসছিল। আমি তোমার কাছে ফিরতে চেয়েছিলাম প্রদীপ, খুব চেয়েছিলাম, সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু কোন অধিকারে ফিরে আসতাম? এমন একজন নারী হয়ে যার অতীত তোমাদের বাড়ি থেকে লুকানো ছিল, এমন একজন মা হয়ে যে তার নিজের ছেলেকে জন্মের কয়েক ঘন্টা পরেই ছেড়ে দিয়েছে। আমি তোমাদের সবার সামনে কোনো কালো ছায়ার মতো অনুভব করতাম। প্রদীপের গলায় আটকে থাকা যন্ত্রণা এবার শব্দে রূপান্তরিত হচ্ছিল। সে খুব আস্তে বলল, আর এই 5 বছরে তুমি একা কিভাবে বেঁচেছিলে? জ্যোতি চোখের পাতা পিটপিট করে জল মানোর চেষ্টা করল। সবজির ঠেলা চালিয়ে ক্ষুধা, রোদ, মানুষের টিটকারি সহ্য করে, লড়াই করে, আর প্রতি রাতে ভগবানের কাছে শুধু একটিই প্রার্থনা করে, আমাকে সেই শিশুটির এক ঝলক দেখাও যাকে আমি কোলে তুলে নেওয়ার সুযোগও পাইনি। মোড়ের ভিড় কোলাহল করছিল, কিন্তু তাদের মাঝে ছড়িয়ে থাকা নীরবতা আরও ভারী ছিল। প্রদীপের চোখ ভিজে এলো। সে কোনো মতে বলতে পারল, জ্যোতি। অদ্দিক এখনও প্রতি রাতে জিজ্ঞেস করে, আমার মা কখন আসবে? জ্যোতির শ্বাস আটকে গেল। সে 2 হাতে মুখ চেপে ধরল এবং তারপর হাউমাউ করে কেঁদে উঠল। প্রদীপ তাকে চুপচাপ দেখতে লাগল। রাগ, দুঃখ, যন্ত্রণা সবই ছিল, কিন্তু তার ভেতরে একজন পিতার স্পন্দনও ছিল, যে তার ছেলের প্রশ্নে প্রতিদিন ভেঙে যেত। কিছুক্ষণ পর জ্যোতি ধীরে ধীরে চোখের জল মুছে বলল, প্রদীপ, আমি অদ্দিকে একবার, শুধু একবার দূর থেকে দেখতে পারি কি? কারো তাকে কোলে নেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। শুধু দূর থেকে দেখব, এটুকুই যথেষ্ট। প্রদীপ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল গলে যাওয়া ভাব, কষ্ট আর কিছু না বলা কথা। তারপর সে মৃদু স্বরে বলল, দূর থেকে কেন? তুমি তার মা, তোমাকে দেখতে কে বারণ করেছে? জ্যোতির মুখ ভরে গেল ভয়ে। না প্রদীপ, আমি তার সামনে যেতে পারবো না। সে আমাকে চিনবেই না, আর যদি চিনেও ফেলে তবে কি আমি তাকে সেই মুখ দেখাবো যে তাকে পৃথিবীতে এসেই ছেড়ে দিয়েছিল? প্রদীপ চুপ রইল। জ্যোতির কথাগুলো তার ভেতরে গেঁথে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে নিচু গলায় বলল, অর্ধেক এখনো ছোট, গল্পের সতীটা সে জানে না, তবে একটা কথা আমি বুঝি, শিশুদের মন খুব পরিষ্কার হয়। সে তোমাকে মায়ের মতোই অনুভব করবে।
করবে। জ্যোতি কেঁপে উঠল, মাথা নাড়ল। না, আমি এখন তার কাছে যাব না। আগে নিজেকেই সেই যোগ্য করে তুলতে হবে যে সে আমার চোখে লজ্জা নয়, মায়ের মমতা দেখবে। প্রদীপ তার দিকে তাকিয়ে রইল। তার সামনে সেই মেয়েটিই ছিল যাকে সে সাত ফেরে হাত ধরে চলার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে একজন ক্লান্ত নারী যে জীবন থেকে লড়তে লড়তে নিজেকে হারিয়ে ফেলেছে। প্রদীপ তার হাত ছুঁতে চাইল, কিন্তু জ্যোতি হাত সরিয়ে নিল। না প্রদীপ, তুমি যতটা ভালো আমি ততটাই খারাপ। আমি তোমার পায়ের সমানও নই। তোমার আর অর্ধেকের জীবনে আমার কোনো জায়গা নেই। প্রদীপ শান্ত স্বরে বলল, জায়গা হৃদয়ে দেওয়া হয়, ইতিহাসে লেখা হয় না। জ্যোতি। সকাল হলো। এই সময় প্রায় 6 বছরের একটি বাচ্চা সেদিক দিয়ে যাচ্ছিল। তার হাতে স্কুলের ব্যাগ, আর সে দৌড়ে তার বাবার দিকে যাচ্ছিল। সেই শিশুটিকে দেখে জ্যোতি যেন পাথর হয়ে গেল। তার চোখে এমন এক তৃষ্ণা ছিল যাকে কথায় বাঁধা যায় না। মা হওয়ার তৃষ্ণা, হারানো স্পর্শের তৃষ্ণা, 5 বছরের না বলা ক্ষুধা। সে আস্তে জিজ্ঞেস করে, প্রদীপ, অদ্দিক এখন কোথায়? প্রদীপ কয়েক কদম পিছিয়ে বলল, এই কাছেই, হোটেলে। আমি ওকে বন্ধুর কাছে রেখে এসেছিলাম। জ্যোতির শ্বাস দ্রুত হলো। সে কেঁপে কেঁপে বলল, আমি কি শুধু দূর থেকে তাকে দেখতে পারি? প্রদীপ কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর সে আস্তে বলল, চলো। জ্যোতি এক মুহূর্তের জন্য ঠেলাগাড়িটির দিকে তাকালো, তারপর প্রদীপের দিকে, আর তার পদক্ষেপ আপনা আপনি প্রদীপের পিছনে চলতে শুরু করলো। 5 বছর পর একজন মা তার সন্তানকে প্রথমবার দেখতে যাচ্ছিল, কিন্তু জ্যোতির নিঃশ্বাস তার পদক্ষেপের চেয়েও দ্রুত চলছিল। তার মুখে ভয় ছিল, অনুশোচনা ছিল, আশা ছিল, আর ছিল একজন মায়ের লুকোনো যন্ত্রণা যা 5 বছর ধরে কোনো ক্ষমার মতো তার ভেতরে গলে যাচ্ছিল। প্রদীপ দ্রুত হাঁটছিল না। সে বুঝতে পারছিল যে প্রতিটি পদক্ষেপ জ্যোতির জন্য যেন কোনো পুরনো ক্ষতের ওপর চলার মতো। যন্ত্রণা এবং আকাঙ্ক্ষা দুটোই। দুজন হোটেলের গেটের কাছে পৌঁছালো। জ্যোতি থেমে গেল। তার পায়ে যেন আর জোর ছিল না। সে কেঁপে কেঁপে বলল, প্রদীপ, যদি অদ্দিক আমাকে দেখে কেঁদে ওঠে, ভয় পেয়ে যায়, বা আমাকে মা না মানে, তবে? প্রদীপ তার দিকে তাকালো। চোখে না রাগ ছিল না খোটা, শুধু একটি শত ভরা শান্তি। মাকে তার সন্তানের চেয়ে বেশি কেউ চিনতে পারে না জ্যোতি। তুমি তার সামনে দাঁড়াও, সে তোমাকে হৃদয় দিয়ে চিনতে পারবে, মন যাই বলুক। জ্যোতির চোখ আবার ভরে এলো। সে গভীর শ্বাস নিল এবং আস্তে বলল, আমি প্রস্তুত, চলো। দুজন হোটেলের লবির দিকে এগোলো। সেখানেই একটি সোফায় ছোট একটি ব্যাগ ধরে পা দোলাতে দোলাতে অদ্ভিক বসেছিল। তাকে দেখেই জ্যোতির হৃদয়ে যেন দৌড়ে গেল। তার ছোট শিশু, যাকে সে জন্ম দিয়েছে, যার প্রথম কান্নার শব্দ সে শুনেছিল, যার আঙ্গুল ধরার সুযোগও সে পায়নি, আজ সে সামনে। ঠিক তার মতো মুখ, কিছুটা নাক, চোখ, হাসি, সবই তার নিজের। জ্যোতি পা বাড়ালো, কিন্তু থেমে গেল। চোখের জল তার পাতা থেকে পড়তেই যাচ্ছিল। সে নিজেকে সামলাতে পারছিল না। মাম্মা। জ্যোতি যেন পাথরের মূর্তি হয়ে গেল। অদ্ভিক এই শব্দটি বলেনি, কিন্তু এই শব্দটি তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দ যা শোনার আশায় সে কত রাত কেঁদে কাটিয়েছে। অদ্ভিক প্রদীপকে দেখল। বাবা, এ কে? জ্যোতির বুক জোরে ধরফর করে উঠল। প্রদীপ হাসলো এবং ধীরে বলল, এ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। অদ্ভিক নিষ্পাপভাবে এগিয়ে এলো। আপনি জানেন আমার বয়স 5 বছর? আপনি জানেন আমার নাম অদ্ভিক? আপনি জানেন আমি স্কুল থেকে স্টিকার পেয়েছি? জ্যোতি ভেঙে গেল। সে হাত জোর করে নিচে বসে পড়ল, যাতে সে শিশুটির চোখের সমান হতে পারে। মুখ অশ্রুতে ভেজা, কণ্ঠস্বর কাঁপছে। হ্যাঁ, আমি সব জানি। আমি আমার কথা শেষ হওয়ার আগেই অদ্ভিক তার ছোট হাতের তালু তার গালে রাখল। জ্যোতি কেঁদে ফেলল। এত বছরে প্রথমবারের মতো সে তার সন্তানের স্পর্শ অনুভব করল। সেই স্পর্শে কোনো অভিযোগ ছিল না, কোনো হিসাব ছিল না, ছিল শুধু একটি নতুন শুরু। আপনি কাঁদছেন কেন? অদ্ভিক জিজ্ঞেস করল। জ্যোতি কাঁপতে কাঁপতে বলল, কারণ আমি তোমাকে খুব মনে করেছি। অদ্ভিক সরলভাবে বলল, তাহলে আপনার আগেই আসা উচিত ছিল। আমি বাবাকে কতবার বলেছি মাকে ডাকো। জ্যোতির বুক ফেটে গেল। সে শিশুটিকে ধীরে ধীরে বাহুতে জড়িয়ে ধরল, যেন সে 5 বছরের নয়, 5 জন্মের অপেক্ষা করছিল। প্রদীপ সেখানেই দাঁড়িয়েছিল, চোখ ভিজে যাচ্ছিল, কিন্তু তার ভাব ছিল শান্তির। একজন পিতা, একজন স্বামী, আজ উভয় ভূমিকায় সে জয় এবং হার দুটোই অনুভব করছিল। কিছুক্ষণ পর অদ্ভিক জ্যোতির কোলে বসে পড়ল। চোখ রগরাতে রগরাতে বলল, আপনি কি আমার মাম্মা হবেন, নাকি পুরনো একজন ছিলেন? জ্যোতি কেঁদে কেঁদে হেসে উঠল। সে তার চুলে হাত বুলিয়ে বলল, আমি সবসময় তোমার মা ছিলাম এবং সব সময় থাকবো। অদ্ভিক হাসল। তাহলে আপনি আমাদের বাড়ি চলুন। মা বাবা দুজনেই বাড়িতে থাকবে, তাই না? অদ্ভিক আনন্দে লাফিয়ে উঠল। ইয়েস, আজ মা আমাদের সাথে যাবে। জ্যোতি সেই ছোট শিশুটির দিকে তাকিয়ে রইল, যার সরলতা 5 বছরের দূরত্বকে 5 সেকেন্ডে গলিয়ে দিয়েছিল। প্রদীপ নিচু গলায় বলল, চলো বাড়ি যাই। জ্যোতির পায়ে কাঁপুনি ছিল। সে যেন শচীনের বাড়ির চৌকাঠে পা রাখছিল না, বরং সেই স্মৃতিগুলোতে ফিরে যাচ্ছিল যা সে একসময় হারিয়েছিল। ঘরে ফেরা। বাড়ি পৌঁছাতেই প্রদীপের মা এবং বাবা জ্যোতিকে দেখলেন। তাদের মুখে অবাক ভাব ছিল, যন্ত্রণা ছিল, এবং ছিল এক রাশ স্মৃতিও। কিন্তু আজ কেউ কিচ্ছু জিজ্ঞেস করল না, কারণ অদ্ভিক দৌড়ে গিয়ে বলল, দিদিমা, আমার মা এসে গেছে। এখন আমি সম্পূর্ণ হয়ে গেছি। একটি শিশু যখন আনন্দে চিৎকার করে, তখন সেখানে প্রশ্নের আওয়াজ আপনা আপনি হারিয়ে যায়। জ্যোতি প্রদীপের বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। তারা তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন, যেন কোনো হারানো অংশ আবার ফিরে এসেছে। রাতে অদ্ভিক মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জ্যোতি তার চুলে আঙুল বুলিয়ে দিতে থাকল। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস, প্রতিটি স্পন্দন সেই 5 বছরের শাস্তি কেটে দিচ্ছিল যা সে নিজেকে দিয়েছিল। প্রদীপ দরজা থেকে এই দৃশ্য দেখছিল। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে জানত যে ক্ষত গভীর, কিন্তু সময় আর সত্য দুজন মিলে প্রতিটি
একটি ভাঙা সম্পর্ককে জুড়তে পারে। সে ভেতরে এলো এবং জ্যোতির পাশে বসে মৃদুস্বরে বলল, মানুষের ভুল হয়, কিন্তু ক্ষমা হৃদয় থেকে আসে। আর আজ হৃদয় জিতে নিয়েছে জ্যোতি। জ্যোতি চোখ তুলে তার দিকে তাকালো, চোখে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শান্ত বিনম্রতা। সে বলল, প্রদীপ, আমি কি একটি নতুন জীবন, একটি নতুন শুরু তোমার সাথে করতে পারি? প্রদীপ অদ্ভিকের মাথায় হাত রাখল এবং হাসল। জীবন তখনই ভেঙে যায় যখন আমরা তাকে জোড়া লাগানো ছেড়ে দিই। তুমি ফিরে এসেছো, এখন সব ঠিক হয়ে যাবে। অদ্ভিক ঘুমের মধ্যেই বিড়বিড় করে উঠল, মামা, বাবা। বাড়িতে সেই একটি শব্দ প্রতিধ্বনিত হল যা সম্পর্কের গল্পকে আবার জাগিয়ে তুলেছিল। বন্ধুরা, তাহলে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।